হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2014 এর রিমেনিং যে ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের আগের দিন আলোচনা হয়েছিল 7টা INM এর উপরে, তো আমরা আজকে কন্টিনিউ করব 2014 কে। তো প্রত্যেকে মন দিয়ে শুনবে, যেখানে বুঝতে পারবে না বা কোনো প্রশ্ন নেই, যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে সেটা মেনশন করে দেবে। আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেককে বলা হচ্ছে যে আনএকাডেমি লার্নিং অ্যাপস তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, আর প্রতিদিন যে আমাদের প্রত্যেকটা যে ফ্রি ক্লাস হচ্ছে সেই ফ্রি ক্লাসগুলো কিন্তু জয়েন করো, যেটা তোমাদের জন্য খুব হেল্প হবে। তো আজকে আমরা 2014 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার আলোচনা করবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে আনএকাডেমিতে এই নামে সার্চ করলেই পাবে, ঠিক আছে। প্রতিদিন আমাদের অনেক সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এই পিডিএফগুলো ওখান থেকে পাবে। আর এখানে কিন্তু পুরো ভিডিও, এখানে টপিক আলাদা হবে, ওখানে টপিক আলাদা হবে, ঠিক আছে, কিন্তু এই ক্লাসটা তুমি ওখানে পাবে না। তো সেই জন্য তোমাকে ইউটিউবের ক্লাস ইউটিউবে করতে হবে, কিন্তু পিডিএফ আমি দিয়ে দেবো। তোমরা যদি চাও, তোমাদের যদি লাগে তো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু ফ্রি ক্লাস ওখানে পাবে, কিন্তু ফ্রি ক্লাস থেকে তোমরা ডিসক্রিপটিভ পাবে না বা ডিটেল পাবে না, তার জন্য তোমাদের কিন্তু জয়েন করতে হবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার। তোমরা এই চ্যানেল থেকে WBPSC GS 101 থেকে তোমরা হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটি কিন্তু তোমরা পাবে। পরীক্ষার প্রত্যেকটি ইনফরমেশন এখান থেকে পাবে, যার জন্য হিস্ট্রির জন্য আমি আছি, রমিলা মজুমদার, দেবাশিস স্যার, এবং পলিটির জন্য রয়েছেন কিন্তু অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার। তো এখানে আমরা আলোচনা করব 18টা প্রশ্ন উত্তর রয়েছে 2014-2015 থেকে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমাদের 7 প্রশ্ন পর্যন্ত, 7 নম্বর প্রশ্ন অবধি আগের দিন আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 8 থেকে আলোচনা করব, যেখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, যেখানে পার্টিশন, পাওয়ার পার্টিশনকে নিয়ে, ট্রান্সফার অফ পাওয়ার পার্টিশনের মধ্যে যে কত তাড়াতাড়ি হয়েছিল, দুটোর মধ্যে গ্যাপ কত দিনের রয়েছে। তো বোথ দ্য ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ওয়ার hurried through in how many days? তো এখানে 94 অপশানে 86, 72 এবং 68 রয়েছে। তো কোনটা হবে আমাদের কারেক্ট আনসার, এটা আমাদের বলতে হবে। তো আমাদের এখানে আনসার হবে কি 72 হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, সি হবে আমাদের কারেক্ট আনসার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এক মিনিট, এখানে আমরা দেখতে পাচ্ছি 72 হবে কারেক্ট আনসার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিমেন্ট এটলি অ্যান্ড সার্ভ দ্য পোস্ট অফ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার 45 থেকে 51 পর্যন্ত উনি প্রাইম মিনিস্টারের পোস্টে ছিলেন। অ্যান্ড অন দ্য February 20th, 1947 এটলি ডিক্লেয়ার্ড দ্য ব্রিটিশ would quit India before 30th June 1948. The process transfer of power and the partition of India was hurried by 72 days. কিভাবে আমরা জানি জুন থেকে অগস্ট, 3rd June 1947 এ ট্রান্সফার অফ পাওয়ার, যাকে আমরা কি বলি মাউন্ট ব্যাটেন প্ল্যান, এবং সেখান থেকে হচ্ছে আমাদের 47 মানে 15th অগস্ট, তাহলে আমাদের 72 দিনের মধ্যে কিন্তু আমাদের এই দুটো মধ্যে তফাৎ হচ্ছে 72 দিনের মতো। এবার বিষয়টা হচ্ছে তার আগে ফেব্রুয়ারি 1947-এ কিন্তু এটলি, যিনি প্রাইম মিনিস্টার আমাদের, উনি ঘোষণা করে দিয়েছেন যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে জুন আমাদের 1948-এ। তো এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে, ব্রিটিশ কুইট ইন্ডিয়া বিফোর 30th June 1948। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজমল খান রয়েছে, MA জিন্না রয়েছে, আবুল কালাম আজাদ আছে, রহিমতুল্লাহ সায়ানি আছে। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট এর মধ্যে তাহলে কে হবে? দেখো, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট আমরা কাকে জানি? বদরুদ্দিন তায়েবজিকে জানি, ঠিক আছে, 1887 খ্রিস্টাব্দে ম্যাড্রাস সেশন। কিন্তু এখানে তো আমাদের বদরুদ্দিন তায়েবজি নেই, তাহলে আমরা কোন প্রশ্নটা করব? তখন আমাদের বলতে হবে 1896 খ্রিস্টাব্দে, যেখানে আমাদের বন্দে মাতারাম প্রথম গাওয়া হয়। তো এখানে রহিমতুল্লাহ সায়ানি হবে কারেক্ট আনসার। রহিমতুল্লাহ সায়ানি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে দাক্ষিণাত্যের উনি কিন্তু খোজা কমিউনিটির অন্তর্ভুক্ত, যারা কিন্তু মানে ধরো মহারাষ্ট্র, গুজরাট, এখানে শিয়া কমিউনিটি, শিয়া সম্প্রদায়, এরা হচ্ছে শিয়া সম্প্রদায়ের ইসলাম রিলিজিয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রহিমতুল্লাহ মোহাম্মদ সায়ানি ওয়াজ অ্যান
ইন্ডিয়ান পলিটিশিয়ান হু সার্ভ প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1896 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তারপরে। রহিমতুল্লাহ সাইনি বর্ন ইন 1847 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন, খোজা মুসলিম কমিউনিটির অন্তর্ভুক্ত। হু ওয়ার দ্য ডিসিপল অফ দ্য আগা খান। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি কিন্তু বেঁচে ছিলেন, উনি মারা যান 1902-তে। নেক্সট হচ্ছে হিন্দ স্বরাজ, আ বুক বাই মহাত্মা গান্ধী 1909 ওয়াজ অরিজিনালি রিটেন ইন। তো হিন্দ স্বরাজ কোন ভাষায় লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 1909 হিন্দ স্বরাজ সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস জানবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দ স্বরাজের ছবিটা। হিন্দ স্বরাজ আর ইন্ডিয়ান হোম রুল দুটোই কিন্তু এক কথায়। তোমাকে যদি হিন্দ স্বরাজ নাও দেয় তাহলে ইন্ডিয়ান হোম রুল কথাটাও কিন্তু দিতে পারে যে এই গ্রন্থের রচয়িতা কে। ওয়াজ রিটেন গান্ধীজি 1909-এ ইন হিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে গুজরাটি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? গুজরাটি ওয়াইল ট্রাভেলিং লন্ডন টু সাউথ আফ্রিকা। যখন উনি লন্ডন থেকে সাউথ আফ্রিকা যাচ্ছেন তখন কিন্তু উনি হিন্দ স্বরাজ গ্রন্থটি কিন্তু লিখেছেন। ইন দ্য ইয়ার 1910 ইট ওয়াজ ব্যান্ড বাই ব্রিটিশ অন দ্য গ্রাউন্ড অফ দ্য সেডিশিয়াস টেক্সট। এবার বিষয়টা হচ্ছে এই হিন্দ স্বরাজকে কিন্তু ব্যান করা হয় 1909। তার মানে হচ্ছে তখন এশিয়াটিক রেজিস্ট্রেশন বিলের এগেনস্টে গান্ধীজি প্রতিবাদ করছেন বা আন্দোলন করছেন। ওনার সাউথ আফ্রিকাতে যে ওনার প্রত্যেকটা প্রথম আন্দোলনগুলো কিন্তু উনি করছেন। তো সেই সময় আমরা বলতে পারি যে এই হিন্দ স্বরাজ বা সেলফ রুল এস্টাবলিশ করা, এই যে ডাক দেওয়া, যেখানে উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন কিন্তু এক্সট্রিমিস্ট আইডিওলজি দ্বারা বা স্বদেশী মুভমেন্ট দ্বারা। এবং পরবর্তীকালে কি হয়, যেখানে আমরা দেখতে পাই যে গান্ধীজির এই গ্রন্থের ওপরে মানে এই হিন্দ স্বরাজের ওপর কিন্তু কি করা হয়, নিষেধাজ্ঞা আনা হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রির মিডিয়েবল পিরিয়ডের অংশ। তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ সুলতান অফ বেঙ্গল, বাংলার কোন সুলতান বিল্ড মাদ্রাজাস ইন মক্কা মদিনা, মক্কা মদিনাতে মাদ্রাজা এস্টাবলিশ করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 624 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বদরের মাধ্যমে হযরত মোহাম্মদ মক্কা মদিনা কিন্তু ক্যাপচার করেছিলেন বা আমরা বলতে পারি অধিকার করেছিলেন। তো এখানে মক্কা মদিনাতে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন কোন বাংলার সুলতান? তো শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ এবং রুকমুদ্দিন বরবক শাহ। তো আমাদের আনসার হবে গিয়াসুদ্দিন আজম শাহ, সি হবে কারেক্ট আনসার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাতে WBCS মেন্সে কি ধরনের প্রশ্ন উত্তর এখানে দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়াসুদ্দিন আজম শাহ সম্পর্কে আমি কি পড়বো। গিয়াসুদ্দিন আজম শাহ সেন্ট এমবয়েস টু দ্য মক্কা মদিনা, ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিলেন, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান এস্টাবলিশ করেছিলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের নামও হয়েছিল গিয়াসিয়া মাদ্রাসা ইন দিস টু প্লেস, মক্কা এবং মদিনাতে। হি ওয়াজ দ্য থার্ড সুলতান, ইলিয়াস শাহী ডাইনেস্টি থার্ড সুলতান উনি। এবং গিয়াসুদ্দিন আজম শাহের সময় আর কি কি হয়েছিল? গিয়াসুদ্দিন আজম শাহ এস্টাবলিশ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, বাংলার কোন সুলতান চায়নার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করে? তো আমাদের গিয়াসুদ্দিন আজম শাহ ইলিয়াস শাহ থার্ড সুলতান কার সাথে করে? মিং এম্পায়ার, চায়না। তারপরে হচ্ছে কৃত্তিবাস ওঝা, খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি বাংলায় রামায়ণ। তো কৃত্তিবাস ওঝা অলসো ট্রান্সলেটেড রামায়ণ ইন বেঙ্গলি ডিউরিং হিজ রেইন। এবং এই কৃত্তিবাস ওঝা কার সময়? কৃত্তিবাস ওঝা হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহের সময়। এবং M.A. হুমায়ুন, আ চাইনিজ ট্রাভেলার ভিজিটেড বেঙ্গল। ঠিক আছে, তার মানে চাইনিজ ট্রাভেলার এসেছিলেন গিয়াসুদ্দিন আজম শাহের সময় বা ইলিয়াস শাহীদের থার্ড সুলতান, তো মাহুয়ান। এবং পোর্ট অফ দ্য চিটাগং ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার। তাহলে তাদের ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার কোনটা ছিল? চট্টগ্রাম। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ 12 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলেছে যে জনম সখী ইজ দ্য বায়োগ্রাফি অফ, জনম সখী বায়োগ্রাফি কার? গুরু নানক জি আছে, গুরু অর্জুন দেবা আছে, গুরু হরগোবিন্দ সিং আছেন এবং গুরু তেগ বাহাদুর আছেন। তো কোনটা হবে? জনম সখী বায়োগ্রাফি হচ্ছে গুরু নানক জি। তো এখানে এ হবে
কারেক্ট আনসার। তো জনম সাখী সম্পর্কে আলোচনা করব, খুব ভালো করে দেখবে। এখানে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি। যখনই তোমরা কোনো এমসিকিউ করবে, তো এমসিকিউ মানে খালি কোয়েশ্চেন আর আনসারে দাগ দিয়ে গেলাম এরকমভাবে এমসিকিউ করো না, তাতে কিন্তু তোমাদের কোনো হতে পারে যদি ওই জায়গাতে কোনোভাবে ভুল থাকে তাহলে কিন্তু তুমি সেই ভুলটাই দাগ দিলে। তো তোমাকে প্রত্যেকটা যে টপিকটার উপরে কোয়েশ্চেনটা রয়েছে সেই টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? না হলে কিন্তু করে কোনো লাভ নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনম সখীস আর legendary biographies, কার বায়োগ্রাফি? গুরু নানকজির বায়োগ্রাফি, the founder of the Sikhism, popular of the Sikh history. These texts were considered by scholars as imaginary hagiographies of his life story, full of the miracles and travel, built on a Sikh oral tradition and some historical facts। মানে এখানে গুরু নানকজি সম্পর্কে, তার ধর্মপ্রচার সম্পর্কে এবং কিছু ঐতিহাসিক ঘটনা সম্পর্কে মেনশন করা আছে। The first Janam Sakhis was composed between 50 to 80 years after the death, after Guru Nanakji's death, মানে গুরু নানকের মৃত্যুর 80 বছর পর, 50 থেকে 80 বছর পর কিন্তু ওনার এই বায়োগ্রাফি লেখা হয়। Many were written in 17th to 18th century, ম্যাক্সিমাম লেখা হয়েছিল 17-18 দশকে। The largest Guru Nanak Prakash with about 9700 verses was written in the early 19th century। খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা কি? বল্লভাচারী was the most distinguished preacher of the। তো বল্লভচারী আমরা জানি যে ভক্তিবাদ আন্দোলন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে বল্লভচারী কোন দেবতার ভক্ত? তো অবশ্যই কৃষ্ণকান্ত বল্লভচারী। তো বল্লভচারী সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি বল্লভাচারী was a devotional philosopher who founded Pushti sect in India following the philosophy of the Shuddha Advaita। মানে ওনার যে ফিলোসফি সেটাকে বলা হয় যে শুদ্ধ অদ্বৈতা। এবং ওনার যে মানে প্রত্যেকটা আমরা জানি যে সেকশন আছে, মানে ধরো যেমন স্কুলে হয় যে প্রত্যেকটা টিচারের একটা সেকশন থাকে, ঠিক আছে? যে এ সেকশন, বি সেকশন, সি সেকশন। তো প্রত্যেক ভক্তিবাদী যত রকম সাধক আছেন তো প্রত্যেকের কি আছে? সেকশন আছে। তো ওনার সেকশনকে কি বলা হয়? পুষ্টি সেক্ট বলা হয়। এবং ওনার ফিলোসফিকে বলা হয় শুদ্ধ অদ্বৈতা। এবং পুষ্টি মার্গ ইজ স্পন্টেনিয়াস, সেলফলেস অ্যান্ড মোটিভলেস লাভ অফ ফর শ্রীকৃষ্ণ। মানে নিঃস্বার্থভাবে মানে শ্রীকৃষ্ণের নামগান করা বা আত্মসমর্পণ করা, এক কথায় বলতে গেলে। According to the Sri Krishna is the supreme and all the other deities reside in his form. Therefore total faith is placed in the Sri Krishna alone। তো এটা খুব ইম্পর্টেন্ট হবে, এখানে কিন্তু ভালো করে জেনে রাখবে যে ফাউন্ডার অফ দ্য পুষ্টি মার্গ শুদ্ধ অদ্বৈতা এবং ফিলোসফি শুদ্ধ অদ্বৈতা পুষ্টি মার্গ, ঠিক আছে? নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ট্রান্সলেটেড অথর্ব বেদা ইনটু পার্সিয়ান ডিউরিং মুঘল পিরিয়ড। তো অথর্ব বেদাকে পার্সিয়াতে ট্রান্সলেট করেছেন কে? এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল হামিদ লাহোরি রয়েছেন, হাজি ইব্রাহিম সরহিন্দি রয়েছেন, কাফি খান রয়েছেন এবং মালিক মোহাম্মদ জাইসি রয়েছেন। তাহলে আনসার আমাদের কি হবে? তো দেখো এখানে আমাদের আনসার হবে যে অথর্ব বেদকে করেছেন, কে ট্রান্সলেট করেছেন? আকবর হ্যাড কমিটেড অফ স্কলার উইথ দ্য ক্রস লিঙ্গুয়াল এক্সপার্টাইজ। যেখানে আমরা জানি ক্রস লিঙ্গুয়াল এক্সপার্টাইজ মানে হচ্ছে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজকে একত্রিত করে যেটা লেখা হয়। তো রামায়ণা ওয়াজ ট্রান্সলেটেড বাই মুল্লা আব্দুল কাদির বাদায়ুনি, মানে বাদায়ুনি এটাকে ট্রান্সলেট করেছেন। তাহলে আমাদের দাগ দিতে হবে। তো এখানে আমরা আব্দুল হামিদ বাদায়ুনি, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং ট্রান্সলেটেড বাই অথর্ব বেদা ট্রান্সলেটেড বাই হাজি ইব্রাহিম সিরহিন্দি, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি জিজ্ঞাসা করেছে? অথর্ব বেদা, রামায়ণ বলেনি। যদি রামায়ণ যদি বলতো তাহলে আব্দুল হামিদ বাদারানি হতো। এবং যেহেতু আমাকে এখানে বলেছে যে অথর্ব বেদাকে পার্সিতে ট্রান্সলেট করেন, তাহলে আমাদের হবে হাজি ইব্রাহিম সিরহিন্দি, বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে?
নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি থ্রু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার 2015 পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে প্রথমে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা 15 নম্বরের প্রশ্ন, কারণ আমাদের কি রয়েছে 15 নম্বর প্রশ্নের মধ্যে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এক্সকাভেশন মান্ডা ইজ দ্য ড্যাশ সাইট অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন। আমরা জানি যে ইন্দাস সিভিলাইজেশনের মধ্যে আমাদের চারটে দিক আছে, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্ডা জায়গাটা এটা কোন সাইটের মধ্যে পড়ছে, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন না ওয়েস্টার্ন। তো মান্ডা হচ্ছে আমাদের নর্দার্ন মোস্ট, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, ভালো করে দেখছি। Manda is situated right bank of the Chenab River and foothill of the Pir Panjal range and 28 km northwest of the Jammu, was considered the northernmost limit of the Harappan civilization. It is considered the northernmost Indus Valley civilization. তো এটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা জানি যে excavation of the Manda revealed 9.20 meter deposit and threefold sequence with 2 sub-periods in the period 1, period 2 has early historical pottery of types of the comparable with those the same period from northern part of India. The period 3 is represented by Kushan antiques of the house walls and 3 meter wide street. After the Kushan period, the site had been deserted. Kushan period এর পর এই মান্ডাটা পুরোপুরি কি হয়ে গেছে, মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এবং তার আগে পর্যন্ত এখানে আমরা বিভিন্ন রকম আর্কিটেকচার মানে যে ফিচারগুলো দেখতে পাই সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব 16 এর প্রশ্নটা। 16 এর প্রশ্নতে রয়েছে যে which one of the following types of the Harappan pottery is said to be the earliest example of its kind of the in the world। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরপ্পান পটারি কি ধরনের ছিল। আমরা জানি যে পটারি কিন্তু আমাদের মানে একটা গুরুত্বপূর্ণ আর্কিটেকচার, মানে আর্কিটেকচার মানে আমাদের নিদর্শন বলতে পারি, আর্কিটেকচার ঠিক বলা হয় না, বিল্ডিং পিলার এগুলোকে আমরা আর্কিটেকচারের মধ্যে বা মিনার এগুলোকে আর্কিটেকচারের মধ্যে বলা যেতে পারে। কিন্তু এখানে যেটা বলেছে যে পটারি এটা আমরা নিদর্শনের ক্ষেত্রে প্রমাণ বিভিন্ন রকম কোন সময় কি ধরনের ছিল, তাদের চিন্তা ভাবনা শিল্পরীতি কেমন ছিল, তো এটা আমরা জানতে পারি। তো which one of the following types of the Harappan pottery is said to be the earliest example of its kind in the world? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে পলিক্রোম, গ্লেজড এন্ড পারফোরেটেড এন্ড কনভেক্স। তো এখানে আমাদের কোনটা হবে কারেক্ট आंसर মনে রাখতে হবে। তো হরপ্পান সিভিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে হরপ্পান পটারি রয়েছে। প্রথমত অনেকে বলে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেমন ধরো আমাদের নিওলিথিক পিরিয়ডে আমরা অনেক পটারি দেখতে পাই, নিওলিথিক পিরিয়ড থেকে বিশেষ করে আমরা মেহেরগড় সভ্যতা সবথেকে বড় এক্সাম্পল। মেহেরগড় সভ্যতা শুরু হয়ে গেছে 7000 থেকে। তার মানে এই পিরিয়ডে আমরা কি দেখতে পাই, আমরা যেটা হরপ্পান সময় আমরা গ্লেজড পটারি এটার কিন্তু অভাব ছিল, আমরা দেখতে পারতাম তৎকালীন সময় হ্যান্ডমেড পটারি এবং কোনো নির্দিষ্ট আকারও ছিল না, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো হরপ্পান পিপল ইউজ ডিফারেন্ট টাইপস অফ দ্য পটারি such as glazed, polychrome, incised, perforated and knobbed. Even the glazed pottery is the earliest example of its kind in the ancient world. তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা যে পটারি রয়েছে প্রত্যেকটা কি ধরনের পটারি, যেমন দেখা যাচ্ছে কোনোটা জার, কোনোটা গ্রেন স্টোরেজ মানে শস্য দানা রাখার জন্য, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু মিনিয়েচার ভেসেল, ঠিক আছে, ছোটখাটো জিনিস রাখার জন্য। তো হরপ্পান পটারি ইজ ব্রাইট অ্যান্ড ডার্ক রেড। আরেকটা হচ্ছে যেটাকে আমরা কি বলি আনগ্লেজ, যেটা গ্রে পটারি, সেটা কিন্তু আমরা আইবিসিতে দেখতে পাই বা প্রি হরপ্পাতে দেখতে পাই। হরপ্পাতে কিন্তু আমরা ব্ল্যাক অ্যান্ড রেড, লেটার হরপ্পাতে হচ্ছে আমরা রেড অন ব্ল্যাক, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডার্ক রেড, ইউনিফর্মিটি স্টাডি অর দ্য ওয়েল বেকড। It consists chiefly of well-made ware, both plain and painted, মানে খুব সুন্দর মসৃণ এবং পেইন্টেড মানে বিভিন্ন রকম আঁকা আঁকি আমরা দেখতে পারতাম। The plain pottery is more common than painted ware. This plain ware is usually red clay, মানে লাল মাটির হতো, পোড়া মাটির হতো। তো যাই হোক ইম্পর্টেন্ট, the painted pottery is of red and black colors,
ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড রেড কালার্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে পুরো ব্ল্যাকের মধ্যে রেড, আর একটা হচ্ছে রেড ব্ল্যাক, ঠিক আছে। তো এখানে আমরা হরপ্পান সময় কি দেখতে পাই, পুরোটা রেড রেড, মানে লাল মাটিকে পুড়িয়ে যেটা করা হয়, পোড়া মাটি যেটাকে বলা হয়, ওরকম লালচে। আর একটা হচ্ছে লালের মধ্যে ব্ল্যাকিশ, যেটা আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার pots from the Indus Valley তে এখানে আমরা দেখব many pots, pans, cooking vessel have been found in the ancient civilization of the Indus Valley. Each of them have had their own decorative unique design with the sum of the just plain. The picture to the right are also evidence that they used and had a strong connection with the animal. এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছের ছবি চিত্র দেখতে পাচ্ছি, আঁকা আঁকি রয়েছে, ঠিক আছে। তার মানে হরিণ রয়েছে, এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি। তার মানে এখানে বিভিন্ন রকম আঁকা আঁকি জিনিসও আমি দেখতে পাচ্ছি, যেখানে অ্যানিমাল পিকচার কিন্তু ডেপিক্ট করা আছে। তো যাই হোক, নেক্সট এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা কি, খুব ভালো করে দেখো। এখানে বলেছে 17 নম্বর প্রশ্নটা, 17 নম্বর প্রশ্নতে আমাকে বলেছে যে কালিদাস ওয়ার্ক ইনক্লুড কোনগুলো রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো রয়েছে, অভিজ্ঞান শকুন্তলা, মেঘদূতম, রঘুবংশম, মালবিকা অগ্নিমিত্তম, ঋতু সংহিতা এবং কুমার সম্ভবা, প্রত্যেকটাই কালিদাসের ওয়ার্ক। তো এখানে আমাদের 1 2 3 4 5 প্রত্যেকটাই হবে, ঠিক আছে, অল অফ দেম যাকে আমরা বলি। তো এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই হচ্ছে আমাদের কালিদাসে। তো এখানে এ হবে, সরি, এ হবে আমাদের কারেক্ট আনসার, অল অফ দেম হবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে 18তে রয়েছে which one of the following, which of the following sources state that Srinagar was built by অশোকা। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে কলহন রাজতরঙ্গিনী, দিব্যাবাদানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ত্রান্থাস, হিস্ট্রি অফ তিব্বত এবং মহাবংশ। কোথা থেকে আমরা জানতে পারি যে শ্রীনগর প্রতিষ্ঠা হয়েছে অশোকের দ্বারা। অশোকা মানে এই অশোকা না, এই অশোকা হচ্ছে আমাদের কাশ্মীর রাজা, ঠিক আছে। তো এখানে কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো যে রাজতরঙ্গিনী কথাটার মানে কি, দ্য রিভার অফ দ্য কিং ইজ আ metrical, legendary and historical chronicle of the northwestern Indian subcontinent, particular kings of the Kashmir. It was written by Sanskrit এবং কাশ্মীর historian কলহনের লেখা। এই কলহন কোন ডাইনেস্টির অন্তর্ভুক্ত ছিলেন এটা আমাদের মনে রাখতে হবে। তো কারকোতা ডাইনেস্টি আমরা জানি, এবং কিং হর্ষা হচ্ছে ওখানকার, হর্ষা পুত্র হচ্ছে কিং হর্ষা অশোকা, ঠিক আছে। এই অশোকা হচ্ছে আমাদের বলা হয় যে যেটা আমরা এনশিয়েন্ট কালে গল্প জানি মহাভারতে, যে শকুনি, ঠিক আছে, তার পৌত্র হচ্ছে এই অশোকা, এবং যার হাতে কিন্তু আমাদের তৈরি হয়েছে শ্রীনগর সিটি। এবং রাজতরঙ্গিনীতে একই সাথে আমরা ললিতাদিত্যের নাম পাই। ললিতাদিত্য হচ্ছে কারকোটা ডাইনেস্টির অন্তর্ভুক্ত, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের প্রশ্ন উত্তর এতটাই আলোচনা হলো। আগামীকাল আমরা আরো 2014 এর আরো কিছু প্রশ্ন উত্তর বাকি রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ক্লাসটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। তো আর তোমাদের যেটা একটা কথা বলার, যে দেখো এনশিয়েন্ট, মিডিয়েবল এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে তোমাদের আইএনএম কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আইএনএম থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে। আর এনশিয়েন্ট আর মিডিয়েবল থেকে কিন্তু তোমাদের খুব মুখস্থ করতে হবে, এখান থেকেও প্রশ্ন দেয় প্রচুর পরিমাণে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এনশিয়েন্টে, যেমন গুপ্ত, মৌর্য, গুপ্তদের সময় কি ট্যাক্স ছিল, অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালদের কি বলা হতো। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হবে ভালো করে। তাহলে এখানে আমাদের আনসার হলো কিন্তু কিং অশোকা, ঠিক আছে। তো যাই হোক, কিং অশোকার কথা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।